পদ্মা যমুনায় বেড়েছে ভাঙন, ঝুঁকিপূর্ণ এলাকায় নেই স্থায়ী বাঁধ। আতঙ্কে রাজশাহী অঞ্চলের নদী তীরের বাসিন্দারা, আশ্বাসেই আটকে আছে সমাধান। ভরা মৌসুমেও নওগাঁয় চালের মোকামে অস্থিরতা, বস্তায় বাড়তি গুনতে হচ্ছে 450 টাকা পর্যন্ত। কৃত্রিম সংকট তৈরি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ। কর্মসংস্থান সংকটে তরুণরা চাকরির বদলে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থাকলেও পুঁজির অভাব। প্রশিক্ষণ ও মূলধন সহায়তা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদের। বগুড়ায় বসতঘর থেকে শ্বশুর ও ছেলের বউয়ের হাত পা বাঁধা, লাশ উদ্ধার। নগদ টাকা, স্বর্ণালংকার লুট, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। বর্ষা মৌসুমে ভাঙন শুরু হচ্ছে পদ্মা ও যমুনায়। রাজশাহী অঞ্চলে ঝুঁকিপূর্ণ এলাকায় হয়নি স্থায়ী বাঁধ নির্মাণ কাজ। এতে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। গত 2 সপ্তাহ ধরে হুহু করে বাড়ছে পদ্মা নদীর পানি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা, নগরীর পঞ্চবটী থেকে তালাইমারি, চারঘাটের টাঙ্গন ও বাঘার বিভিন্ন পয়েন্টে নেই স্থায়ী শহর রক্ষা বাঁধ। ফলে বর্ষা মৌসুমে অস্থায়ী এসব বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের সদর, কাজীপুর ও শাহজাদপুর উপজেলার বেশ কিছু এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিনের অব্যাহত ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে মূল বাঁধের বেশ কিছু অংশ। বগুড়ার সারিয়াকান্দি, ইছামারা 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা দেবীনগর এলাকায় ভাঙনে আতঙ্কিত নদীপাড়ের মানুষ। পোকামাকড় ঢুকে যায়, থাকতে পারি না, বুক পর্যন্ত পানি হয়ে যায়। আমাদের ঘর বাড়ি নিয়ে দেখা যায়, আমরা বাল বাচ্চা নিয়ে আপনার ঘুমিয়ে আছি, দেখা যায় আপনার নিয়ে চলে গেল। বান দেয় না, বহুদিন থেকেই তো দেয় না, ওদিকে দেওয়া হয়েছে, ওদিকে দিছে সব, আমার এখানে বাদ আছে। পানি অনবর যদি উপযোগ কাজটা আঙ্গের করে, তাহলে আঙ্গের হয়তো এখানে একটু আশ্রয় আমরা পাইতে পারি। বিভাগের মধ্যে নদী তীরবর্তী জেলাগুলোতে ভাঙন ও বাঁধ চরম ঝুঁকিতে থাকা সত্ত্বেও স্থায়ী বাঁধ নির্মাণে কাজ করছে না পানি উন্নয়ন বোর্ড। 2-1টি পয়েন্টে লোক দেখানোর জন্য বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হলেও তা কোনো কাজে আসছে না। বারবার আমরা পানি উন্নয়ন বোর্ডকে বলছি, মানে আমরা তো এককভাবে অনেকজনভাবে বলি, কিন্তু আমাদের জন্য কোনো ব্যবস্থাই নিচ্ছে না। বস্তা ফেলা কোনো কাজ হয় না, আমরা কোনে যাম, রাইতে তাঙ্গের ঘুম নাই। মানে 4 করে বস্তা ফেলা আর চলে জায়গা, আর এর থেকে ঘর দুয়ার আপনার সুমার পাই না। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ভাঙন প্রবণ ওই এলাকা, আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং আপন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা সেখানে জিও ব্যাগ ডাম্পিং করতেছি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু জায়গায় আমরা জিডি করেছি, অনেকটাই কমে গিয়েছে। তারপরে যে বিচ্ছিন্নভাবে 2-1টি ঘটনা আছে, সেটা আমরা সাথে সাথে জেলা প্রশাসনের সমন্বয়ে কাজ করে থাকি। প্রকল্পটা বাস্তবায়ন হলে কামালপুর এলাকায় যে ভাঙন প্রবণ 4 কিলোমিটার এলাকা রয়েছে, সেটা পুরোপুরি ভাঙন মুক্ত হবে বলে আমি মনে করি। বিভাগে ঝুঁকিপূর্ণ প্রায় 250 কিলোমিটার নদী তীরের মধ্যে 120টি স্থানে 2000 কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ায় আছেন রিপোর্টার আব্দুল আউয়াল ও সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি শুরুতেই যাচ্ছি আউয়ালের কাছে। বর্ষাকালে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, বিশেষ করে যমুনা নদীর বিপদ সীমা পয়েন্ট কিন্তু 16.35 মিটার, ইতিমধ্যেই কিন্তু যমুনার পানি মাত্র 127 সেন্টিমিটার বিপদ সীমার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে আজকের রেকর্ড অনুযায়ী। এবং গত কাল থেকে শুরু করে এবং আজকে পর্যন্ত
পর্যন্ত যে অব্যাহত বৃষ্টিপাত, এতে করে কিন্তু আসলে নদীর যে পানি এটি কিন্তু বিপদসীমা পার করতে বেশি সময় লাগবে না বলবো পাওয়ার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া বগুড়ার সারিয়াকান্দির যেই কামালপুর ইউনিয়নের ইছামারা পয়েন্টটি রয়েছে, সেখানে গত 2 সপ্তাহ যাবত যে অব্যাহত ভাঙনের পরে হচ্ছে দড়িপাড়া থেকে হাসুখালী পর্যন্ত 1 কিলোমিটার এলাকা জুড়ে নদীর ভাঙন শুরু হয়েছে। এতে করে নদীর যে মূল বেড়িবাঁধটি রয়েছে এটি কিন্তু পুরোপুরি ভাঙনের হুমকির মুখে রয়েছে। গত 2 বছর আগেও যখন এই পয়েন্টটিতে ভাঙন শুরু হয়েছিল তখন কিন্তু পানি উন্নয়ন বোর্ড মাত্র 12 কোটি টাকা ব্যয়ে কিন্তু একটি অস্থায়ী জিওব্যাগ ফেলে বাঁধ তৈরির চেষ্টা করেছিল, কিন্তু 12 কোটি টাকা ব্যয় করা হলেও সেই অস্থায়ী জিওব্যাগ কিন্তু আসলে কোনো কাজে আসছে না। বিশেষ করে এবারে বর্ষা আসার আগেই বা পানি বৃদ্ধির আগেই কিন্তু যেই বেড়িবাঁধ থেকে মাত্র 300 মিটার দূরে যে পয়েন্ট গুলো রয়েছে, যেই দাড়িপাড়া পয়েন্টে সেখানে কিন্তু ভাঙন শুরু হয়েছে। এতে করে কিন্তু নদীর যে মূল বেড়িবাঁধটি রয়েছে, যেটি এই সঙ্গে শহরকে আলাদা করেছে নদীকে, সেই বেড়িবাঁধ কিন্তু হুমকির মুখে রয়েছে বলে পানি উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এবং এই যে বাঁধের যে জিওব্যাগ 12 কোটি টাকা দিয়ে ব্যয় করে বাঁধটা অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছিল, পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ীভাবে সেই বাঁধটি কিন্তু নির্মাণ করতে গেলে তারা ইতিমধ্যে একটি কেস স্টাডি করেছে এবং এই নতুন করে ব্লক ফেলে বাঁধ পুরোপুরি নির্মাণ করতে হলে কিন্তু তাদের 1750 কোটি টাকা দরকার। এবং ইতিমধ্যেই তারা কিন্তু তাদের যে উপর কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু এই বিষয়ে জানিয়েছে এবং তারা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে স্থায়ী এই বাঁধটি নির্মাণ কাজ শুরু হবে। এবং যদি এই বাঁধটি ভেঙে যায় তাহলে বগুড়া সিরাজগঞ্জের 5টি উপজেলা কিন্তু প্লাবিত হয়ে যাবে। তো বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে, সিরাজগঞ্জে চলে যাচ্ছে সহকর্মী পিন্টুর কাছে। গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এই পানি বৃদ্ধির ফলে কিন্তু সিরাজগঞ্জের বেশ কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। আমি যদি বলি বিশেষ করে সিরাজগঞ্জের চৌহালি, কাজীপুর এবং সদরের বেশ কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এবং এবার ভাঙন সবচেয়ে বেশি আঘাত হানছে সিরাজগঞ্জের সদর উপজেলার ভাটপিয়া এলাকায়। এবং এই স্থানটিতে কিন্তু গত যে শুষ্ক মৌসুম সেই সময় থেকে কিন্তু আসলে ভাঙন অব্যাহত রয়েছে এবং এই অব্যাহত ভাঙনের ফলে এই ভাটপিয়া এলাকা সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় আসলে বেশ কিছু রাস্তাঘাট, গাছপালা, ফসলি জমি কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবং এই ভাঙতে ভাঙতে এখন যে স্থায়ী তীর রক্ষা বাঁধে কিন্তু আসলে আঘাত আনছে নদী। এবং এই যে ভাঙন কবলিত এলাকার মানুষজন তারা কিন্তু অনেকটা ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে। এবং পানি উন্নয়ন বোর্ড সেখানে যে ভাঙন কবলিত জায়গা সেখানে বালু ভর্তি জিওব্যাগ ফেলছে, কিন্তু ভাঙন কবলিত যে আতঙ্ক সেটি কিন্তু আসলে কাটছে না। তারা যেটি বারবারই বলছে যে এই এলাকায় স্থায়ী একটি বাঁধ নির্মাণে তারা বারবারই দাবি করছিলেন। সেই বাঁধটি নির্মাণে হলে কিন্তু আসলে ভাঙন রোধ হবে, কারণ প্রতি বছরই কিন্তু আসলে ভাঙনে এই যে তারা নিঃস্ব হচ্ছে এবং বিলীন হচ্ছে তাদের ঘর বাড়ি। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখন এই স্থানটিতে অর্থাৎ ভাটপি এলাকায় কোনো স্থায়ী বাঁধের প্রকল্প না থাকায় তারা আসলে কাজ করতে পারছে না। এবং সেই যে স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প মন্ত্রণালয়ে তারা পাঠিয়েছে এবং সেটি অনুমোদন হলে কিন্তু স্থায়ী বাঁধের নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া সিরাজগঞ্জের যদি বলি যে চৌহালি, এনায়েতপুর সহ কাজীপুরের বেশ কিছু চরাঞ্চলে কিন্তু আসলে ভাঙন অব্যাহত রয়েছে। এবং এই যে ভাঙনের মাত্রা, পানি যত বাড়ছে, নদীর স্রোত বাড়ছে, সেই সাথে ভাঙনের তীব্রতা আসলে কিন্তু বাড়ছে। ভাঙন কবলিতরা যেটি বারবারই বলছে যে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে অর্থাৎ জরুরি ভিত্তিতে যে জিও ব্যাগ ফেলা হয় সেখানে কিছুটা হলে ভাঙন রক্ষা হয়, কিন্তু সেই যে 2-1 দিন গেলেই কিন্তু সেই যে বালি ভর্তি জিও ব্যাগ সেটি কিন্তু আসলে নদীতে তলিয়ে যায় এবং আবারও সেই পুরনো যে ভাঙনের আতঙ্ক বা ভাঙন আক্রান্ত সেটি কিন্তু আসলে এই সেসব এলাকা হচ্ছে। এবং সিরাজগঞ্জের ভাটপেরি সহ আশপাশের যদি বলি পাঁচটাকুড়ি, ব্রাহ্মণগ্রাম, এই সকল এলাকায় আসলে ভাঙন অব্যাহত রয়েছে। এবং এইখানের যে বিস্তীর্ণ ফসলি জমি এবং রাস্তাঘাট সহ বেশ কিছু স্থাপনা কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবং এই আশপাশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মসজিদ রয়েছে, বেশ কিছু স্থাপনা রয়েছে, ঘরবাড়ি, সেগুলো কিন্তু আসলে ভাঙনের হুমকিতে রয়েছে এবং সেটি আসলে গ্রামবাসীরা বলছে। এবং তারা যেটি বারবারই দাবি করছে যে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ আসলে হলেই এই ভাঙনটি রক্ষা পাবে। তা আসলে তাছাড়া যে বালুভর্তি জিওব্যাগ সেটিতে আসলে স্থায়ী কোনো ব্যবস্থা নয় বলে জানিয়েছেন এলাকাবাসী। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে নদী ভাঙনের সবশেষ খবর। নদী ভাঙনের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বগুড়া এবং সিরাজগঞ্জ থেকে। এ বিষয়ে আলোচনা করতে রাজশাহীর পানি উন্নয়ন বোর্ডে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, তার সঙ্গে আছেন সেখানকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী। সরাসরি যাচ্ছি সেখানে।
বিভাগের বিভিন্ন জেলার যে নদীগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এরই মধ্যে ভাঙন শুরু হয়েছে। আমরা এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর সঙ্গে যুক্ত হচ্ছি। আমাদেরকে একটু বলবেন যে আসলে আমরা যে জায়গাগুলোতে এখন ভাঙন দেখছি সেই জায়গাগুলোতে আসলে তেমন কোনো কাজ আমরা দেখছি না, তো এখানে আসলে কবে নাগাদ কাজ শুরু হবে? আসলে আমাদের রাজশাহী বিভাগের যে পদ্মার যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ভাঙন ছিল, গত 4 বছর থেকে আগ থেকে দুটো জেলায় চাঁপাইনবাবগঞ্জে এবং রাজশাহীতে আমাদের নদী তীর প্রতিরক্ষা কাজ প্রকল্প বাস্তবায়নাধীন অবস্থায় রয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার বাঘা এবং চারঘাট উপজেলায় প্রায় 5.5 কিলোমিটার দৈর্ঘ্যে নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নাধীন রয়েছে এবং যে অর্থবছর এবছর শুরু হলে এই অর্থবছরে এই প্রকল্পটি সমাপ্ত হবে। এবং এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমাদের চরবাগডাঙ্গা এবং শাহজাহানপুরে ওখানে নদী ভাঙ্গন ছিল, তো সেই প্রকল্পটিও যে অর্থবছর শেষ হলো সেই অর্থবছরে শেষ হয়ে গিয়েছে। কিন্তু এর বাহিরেও পদ্মা নদীর বিভিন্ন জায়গায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর জেলায় ভাঙন রয়েছে এবং ইতিমধ্যে আমাদের গত বছর চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী এবং নাটোর জেলায় একটি বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা সমাপ্ত হয়েছে এবং সেই সমীক্ষায় সুপারিশ আকারে যে বিষয়গুলো আসছে যে আমাদের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে নদী তীর ভাঙন বিদ্যমান রয়েছে এই চলমান প্রকল্পের বাহিরেও, এবং সেই জায়গাগুলোয় ভাঙন ঠেকাতে আসলে আপনারা এখন কি করছেন? জনদুর্ভোগ লাঘবের জন্য তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা দরকার এবং এটার প্রেক্ষিতে কিন্তু আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটা আলাদা ডিপিপি দিয়েছি এবং সেটা আবার সম্ভাব্যতা সমীক্ষা যে সুপারিশের অগ্রাধিকার বেসিসে যেগুলো ছিল সেগুলোকে অন্তর্ভুক্ত করে একটি ডিপিপি দেওয়া হয়েছে। এবং একইভাবে রাজশাহী জেলায় যে বিদ্যমান ভাঙন রয়েছে এবং সেই ভাঙনগুলোর মধ্যে যেগুলো একেবারে অগ্রাধিকার কিংবা বেশি বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং দুর্ভোগ যেখানে বেশি হচ্ছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে রাজশাহী জেলাতেও আমরা থেকেও একটা ডিপিপি ইতিমধ্যে আমরা দাখিল করেছি। এই ডিপিপিগুলো পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং এই এলাকার পদ্মা নদীর ভাঙন যে বিদ্যমান রয়েছে এখান থেকে জনদুর্ভোগ লাঘবের জন্যে এই প্রকল্পগুলো দ্রুত অনুমোদন হওয়া দরকার। আমরা যেমনটি দেখছিলাম যে আপনারা বলছিলেন যে বেশ কয়েক জায়গায় জিও ব্যাগ দেওয়া হচ্ছে ভাঙন ঠেকাতে, আসলে এগুলো আসলে অনেকটা কাজেই আসছে না এমনটা আসলে এলাকাবাসী বলছেন, তো এখানে আসলে বিকল্প কোনোভাবে ভাঙন ঠেকানোর কোনো উদ্যোগ আছে কিনা আপনাদের? আসলে পানি উন্নয়ন বোর্ড কিংবা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদের প্রকল্প পাশ হওয়ার কিংবা বাস্তবায়ন হওয়ার পূর্বে জনদুর্ভোগ লাঘব করার জন্য পরিচালনা বাজেট থেকে পরিচালনা বাজেট থেকে কিছু তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য কিছু কাজ বাস্তবায়ন করা হয়। যেমন যে বর্ষাকালের শুরুর দিকেই যে জায়গাগুলো প্রচুর ভাঙন সেই জায়গাগুলোতে জিও বস্তা কিংবা জিও টিউবের মাধ্যমে প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা। যেমন রাজশাহী জেলায় আমরা এবছর আমাদের যে টি বাঁধ রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপনা এবং টি বাঁধের উজানে আমাদের পূর্ববর্তী প্রতিরক্ষা কাজ খুবই নাজুক অবস্থায় ছিল, তো সেগুলো আমরা জিও বস্তা এবং সিসি ব্লক দিয়ে প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করেছি। কিন্তু কথা যে আমাদের যদি আমরা টেকসই পুনর্বাসন করতে চাই এই কাজগুলোর কিংবা আমরা যদি এই ভাঙনকে টেকসইভাবে প্রতিরক্ষা দিতে চাই সেক্ষেত্রে আমাদের কনক্রিটের ব্লকের যে পূর্ণাঙ্গ ডিজাইন আছে যেটা আমরা ডিপিপিতে প্রস্তাব করেছি সেই কাজগুলো বাস্তবায়ন করা দরকার এবং এই লক্ষ্যে কিন্তু ডিপিপিটা অনুমোদন হওয়া দরকার। অনুমোদন আসলে কবে নাগাদ হবে বলে আপনারা মনে করছেন? আমরা ইতিমধ্যে আমাদের প্রকল্প দুইটি পানি সম্পদ মন্ত্রণালয়ে দাখিল করেছি এবং খুব সহসায় আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকল্পগুলো অনুমোদনের লক্ষ্যে প্ল্যানিং কমিশনে প্রেরণ করা হবে এবং এর মধ্যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের পদ্মার ভাঙনের যে ডিপিপিটি রয়েছে এটি সবুজ পাতাও অন্তর্ভুক্ত রয়েছে এবং আমার আশাবাদী যে স্বাভাবিক প্রক্রিয়া এটি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে যাবে এবং দ্রুত এটি অনুমোদন হবে। আচ্ছা, বর্ষা মৌসুম আসলে আমরা এ ধরনের বক্তব্য শুনি যে ভাঙন হচ্ছে, কিন্তু আগে কেন আসলে কাজ শুরু হয় না? আসলে আমাদের কাজের বাস্তবায়নগুলো ডিপেন্ড করে যে প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নের জন্য। যেমন যে আমাদের বাঘা চারঘাটে যে প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে সেগুলো কিন্তু আমরা বর্ষাকালের পূর্বেই আমাদের যখন নভেম্বর মাস চলে আসে যখন কার্য মৌসুম শুরু হয় আমরা সমস্ত প্রকল্পের কাজ এবং স্বাভাবিক পরিচালনা বাজেটের কাজগুলো সে সময় কিন্তু শুরু করি এবং জুন মাস আসার আগে আগেই কিন্তু সেই কাজগুলো আমরা সমাপ্ত করি এবং এবছরও কিন্তু তাই আমরা করেছি। কিন্তু এখন জিও ব্যাগের যে কাজগুলো করছি সেগুলো একেবারে খুবই
সবচেয়ে দুর্ভোগপূর্ণ এলাকায় একেবারে এই মুহূর্তে বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র সেই সমস্ত জায়গায় জনদুর্ভোগ লাঘবের স্বার্থে কিন্তু আমরা জিও ব্যাগের কাজগুলো তড়িৎভাবে করে থাকি। ধন্যবাদ প্রবীর কুমার গোস্বামী আমাদের সঙ্গে এতক্ষণ আপনাকে যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন যে তারা আসলে চেষ্টা করছেন যে এলাকাগুলোতে এখন ভাঙন শুরু হয়েছে সেগুলোতে জিও ব্যাগ ফেলে এবং বেশ কিছু প্রকল্প হাতে নিয়ে আগামীতে সেই কাজগুলো স্থায়ীভাবে যেন বাদ দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে তারা কাজ করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। নদী ভাঙন নিয়ে বিস্তারিত জানতে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। ভরা মৌসুমে নেই চালের সংকট, তারপরও নওগাঁর পাইকারি মোকামে মাস জুড়েই অস্থির চালের দাম। বস্তাপ্রতি 400 থেকে 450 টাকা বাড়তি দর, কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। মৌসুমের শুরুতে কম দামে ধান কিনে মজুত করায় তৈরি হয় কৃত্রিম সংকট। মিল পর্যায়ে অভিযানে বের হয় মজুত ধান ও চাল। কৃষক নেতারা বলছেন, মাস জুড়ে ব্যবসায়ী ও মিলারদের এই মজুত প্রক্রিয়ায় ভোক্তার পকেট কেটেছে প্রায় 1.5 কোটি টাকা। জেলা প্রশাসক বলছেন, মজুদ ভাঙতে প্রশাসন তৎপর রয়েছে। এবার রকেট রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। চালের ভরা মৌসুম, তাই বস্তায় বস্তায় চাল ও ধানে ঠাসা মিলের গুদাম। তবে মাস জুড়েই বাজারে অস্থির চালের দর। নওগাঁর মোকামে বস্তাপ্রতি দর বেড়েছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। যদিও গেল বুড়ো মৌসুমে জেলায় ধানের ভালো ফলন ছিল, তারপরও হঠাৎ চালের বাড়তি দরে বিপাকে ভোক্তারা। চলতি মাসে প্রতি কেজি চালে দাম বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। ভোক্তাদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখে অধিক মুনাফার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। প্রতি কেজি প্রায় 8 টাকা বৃদ্ধি, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। রাগবাবুকে ধরার জন্য আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। জেলার অব্যবহৃত মিলগুলো ধান ও চাল মজুদের ডিপো হিসেবে ব্যবহার করছেন মিলার ও ব্যবসায়ীরা। চালের বাড়তি দরের লাগাম টানতে আইন শৃঙ্খলা বাহিনী মজুদ বিরোধী অভিযানে নেমেছে। মাস জুড়ে চলা চালের অস্থির বাজারে ভোক্তার কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকা নওগাঁর মোকামের মিলারদের পকেটে গেছে বলে মনে করছেন কৃষি বিশ্লেষকরা। কর্পোরেট ব্যবসায়ীরা এই জায়গাটাকে ব্যবহার করছে, এই এজেন্সিদেরকে ব্যবহার করে, মিলারদেরকে এজেন্সি হিসেবে ব্যবহার করে মূলত পুরা ধানের বাজারটা তারা নিয়ে এসেছে। কৃষকেরা ধান চাষ করে নিঃস্ব হয়ে যাচ্ছে, অপরদিকে এখানকার বড় বড় ব্যবসায়ীরা চালের ধান থেকে চাল করে তারা লুটপাট প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। গেল বুড়ো মৌসুমে অনুকূল আবহাওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান কৃষকের ঘরে উঠেছে বলছে কৃষি বিভাগ। অনুকূল আবহাওয়া বিরাজমান থাকায় এবং রোগবালাই আক্রমণ গত বছরের তুলনায় কম হয় এবছর প্রায় 8,71,655 মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। তবে চালের দর বাড়ানোর খোঁড়া যুক্তি ব্যবসায়ীদের, আর সুযোগ সন্ধানে ধান চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যবস্থা নিতে প্রশাসন কাজ করছে দাবি জেলা প্রশাসকের। যারা কর্পোরেট ব্যবসা করে তাদের রেট কিন্তু অনেক বেশি, ওখানে এমআরপি লিখে তারা মানে বাজারে বিক্রি করছে, অথচ মিলের রেট কিন্তু অনেক কম। বেশিরভাগই ব্যবসায়ী তারা ছদ্ম নামে তার নিজস্ব গোডাউন বাদ দিয়ে ভিন্ন কোনো গোডাউনে তারা এরকম করছে। তো এগুলা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটা ভেরিফাই করি এবং তারপরে অভিযানগুলো পরিচালনা। জুন জুলাই মাসে জেলার মিল পর্যায়ে মজুদ বিরোধী অভিযানে 13 প্রতিষ্ঠানে অতিরিক্ত ধান ও চাল মজুদের কারণে 7,12,000 টাকা জরিমানা ও 4 ব্যবসায়ীকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। শ্বশুর ও ছেলের বউকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আব্দুল আওয়ালের রিপোর্ট। একই সঙ্গে পরিবারের 2 সদস্যকে হারানোর বেদনায় কাতর স্বজনরা, কান্না আর আহাজারিতে ভারী চারপাশ। মঙ্গলবার রাতে দুপচাচিয়া জিয়ানগরের লক্ষ্মীমণ্ডল গ্রামে ঘুমিয়েছিলেন পরিবারের সবাই। পরদিন সকালে দাদা আফতাব ও মা রিভার হাত পা বাঁধা লাশ দেখতে পায় 7 বছর বয়সী মালিহা। পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। নিহতের শোবার ঘরে বিভিন্ন আসবাবপত্র ভেঙে নগদ অর্থ ও স্বর্ণ লুট করা হয়েছে বলে দাবি স্বজনদের। আমি এরকম দৃশ্য কোনোদিন দেখি নাই আমার বয়সে। চেষ্টা করে ধরে ওদেরকে শাস্তি দেন, এটাই আমাদের চাওয়া। ইউনিয়ন পরিষদে আমি আছি 3.5 বছর হলো, এরই মধ্যে দেখা যায়নি কারোর সঙ্গে খারাপ ব্যবহার বা আচরণ এই ধরনের আমাদের নজরে পড়েনি। জমি জমা নিয়ে কিছুটা ভেজাল হয়েছে, এই গ্রামের লোকের সাথে কিছুটা কেস ফেস আছে তাদের, আর এর সূত্র ধরেই এই খুন হতে পারে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, যারা ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে পুলিশ। প্রাথমিকভাবে যদি বলতে যাই, ঘটনাটা
হয়তোবা দস্যুতার কোনো ঘটনা এরকম ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে, যতটুকু আমাদের কাছে ইনফরমেশন। নিহত আফতাব একজন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। রাজশাহীতে বিলের নিচু ফসলি জমিতে মাছ চাষের জন্য নির্বিচারে খোঁড়া হচ্ছে পুকুর। টানা বর্ষায় এসব পুকুরের কারণে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ব্যাহত হচ্ছে আবাদ, কমছে ফসলি জমি, কৃষকদের জীবন ও জীবিকা পড়ছে হুমকিতে। তাদের অভিযোগ, অবৈধভাবে পুকুর খননে জড়িত রাজনীতিবিদ ও প্রভাবশালীরা। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও পুকুর খোঁড়া বন্ধে নজির নেই। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। দিনে বন্ধ থাকলেও রাতের আধারে এক্সকেভেটর দিয়ে খোঁড়া হয় পুকুর। গত 15 দিন ধরে রাজশাহীর বাঘার, নওটিকা, আরিফপুর বিলে অন্তত 4টি পুকুর খননের কর্মযজ্ঞ চলছে। স্থানীয় কৃষকের দাবি, এরই মধ্যে বিলের 70% জমি হয়েছে পুকুর। এতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বিলম্বিত হচ্ছে ধানের আবাদ। 3 ফসলি জমি পড়ে থাকছে অনাবাদি। এই অবস্থা এখন ধরেন যে পুকুর আলারা পুকুরে মাছ করছে, আবাদের সংখ্যা হচ্ছে না। বিলে পানি আটকা যায় পুকুরের লেগে, এই কারণে মানে ধান আবাদ হয় না। তানোরের হাটদহে প্রকাশ্যে চলছে শতবিঘা জমিতে পুকুর খনন। বাগমারার নিমাই বিলে 60 বিঘা কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে জেলা আদালতে মামলা ও উচ্চ আদালতে রিট পিটিশন করলেও তা বন্ধ হয়নি। পবা, মোহনপুর, চারঘাট, দুর্গাপুর সহ জেলার 9 উপজেলায় গত ডিসেম্বর থেকে চলতি জুনে বর্ষার পানি জমা হয় এমন বিস্তীর্ণ বিলগুলোতে শত শত বাণিজ্যিক পুকুর ও মৎস্য খামার তৈরি হয়েছে। পুকুরের উঁচু পাড় বর্ষার পানির স্বাভাবিক প্রবাহ বাধা করায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পারাপার হইতে পারছে না, যে কারণে পানি জমে থাকছে। এই পুকুর দিয়ে না, সব পুকুর ক্ষেত্রে বাধা দিছে তারা, ফলাফল কিছুই আসেনি। পুলিশ আসলে টাকা ঘুষ লিয়া চলে যায়, ওই ভেকুর খসা লিয়া যায়, আবার টাকা দেয় থানার থানে, আবার আইসি দেখতে পুকুর খুনতে থাকে। বিশেষজ্ঞ ও কৃষকরা বলছেন, রাজশাহীর বিলগুলোতে খুব অল্প ফসলি জমি পুকুরে রূপান্তর হতে বাকি। খননের সঙ্গে জড়িত রাজনীতিবিদ ও প্রভাবশালীরা। প্রশাসনের অভিযানে অল্প সময়ের জন্য খনন থামলেও তা পুনরায় চলে পুরোদমে। নতুন যারা এখন আসছে আমলিক তো পলাতক, পরে যারা আসছে তারা সাজস করে কাজ করছে। উপজেলা প্রশাসন বলছে, অভিযানের পরও বন্ধ না হওয়ায় এখন তারা নিয়মিত মামলার উদ্যোগ নিচ্ছেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তাকে নির্দেশনা দিয়েছি যারা এর সঙ্গে জড়িত তাদের তথ্য দিয়ে নিয়মিত মামলা দায়ের করার জন্য। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে রাজশাহীতে 51,500 পুকুর রয়েছে। গত 10 বছরে মাছ চাষের জন্য নতুন খনন করা পুকুরের সংখ্যা 20,000-এর বেশি। তবে কৃষক ও উন্নয়ন কর্মীদের অভিমত, এ সংখ্যা আরও বেশি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। পূর্ণ ও শিক্ষা বান্ধব শহর হিসেবে পরিচিত রাজশাহী, তবে এই শহরের তরুণদের বড় একটি অংশ এখন কর্মসংস্থান সংকটে ভুগছে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী স্নাতক পাশ করে দাঁড়ে দাঁড়ে ঘুরলেও মিলছে না চাকরি নামের সোনার হরিণ। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থাকলেও পুঁজি ও সহায়তার অভাবে তা হয়ে উঠছে না। বিশেষজ্ঞরা বলছেন, বড় শিল্প, উদ্যোক্তা সহায়তা এবং বাস্তবমুখী প্রশিক্ষণ ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। আব্দুস সালামের ক্যামেরায় আলতাফ হোসাইনের রিপোর্ট। রায়হান ও সাদিয়া আফরোজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দুজনে ছুটছেন চাকরির খোঁজে। নগরের স্থায়ী বাসিন্দা রায়হানকে বেশ কয়েকবার ইন্টারভিউ দিতে যেতে হয়েছে রাজধানী ঢাকায়। টাঙ্গাইলের মেয়ে সাদিয়ারও জুতার তলা ক্ষয় হয়েছে দাঁড়ে দাঁড়ে ঘুরে, তবুও মিলেনি চাকরি নামের কাঙ্ক্ষিত সোনার হরিণ। আমার শহরে থাকলে আমার এখানে বাসায় থেকে একটা চাকরি করা এবং এই জায়গাটাতে আমার যে একটা আনন্দ বিষয় থাকতো, সেই জায়গাটা থেকে আমরা আসলে বঞ্চিত। একজন আনএমপ্লয়েড, ইনকাম ছাড়া মানুষ, সে শিক্ষিত, খুবই স্যাড, আমি খুবই ডিপ্রেশন কাজ করে আমার মধ্যে। শুধু রায়হান বা সাদিয়া নন, রাজশাহীর হাজারো শিক্ষিত তরুণ তরুণীর বাস্তবতা আজ এমনই। নেই কোনো বড় শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস হাব কিংবা সক্রিয় কৃষি প্রক্রিয়াজাত শিল্প। ফলে স্নাতক শেষে বহুজন রয়ে যাচ্ছেন কর্মহীন বছরের পর বছর। নিজ শহরে নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও ছুটতে হচ্ছে রাজধানীতে। সকল চাকরির পরীক্ষা কিন্তু ঢাকা কেন্দ্রিক অনুষ্ঠিত হয়, তো সেক্ষেত্রে দেখা যায় রাজশাহী থেকে আমি দূরবর্তী এলাকায় থাকি, এখান থেকে ঢাকায় যেতে একটা সর্বনিম্ন কস্ট আছে। লোনটাকে সহজলভ্য না করে অনেক
কষ্টসাধ্য এবং কঠিন করে ফেলছে, এবং এই জন্য আমাদের এইখানে বেকারত্বের হারটাও বেশি এবং নতুন উদ্যোক্তারও সৃষ্টি হচ্ছে না। প্রতি বছর রাজশাহী অঞ্চলে স্নাতক পাশ করেন অন্তত 10 থেকে 15,000 শিক্ষার্থী, কিন্তু নেই কর্মসংস্থান। হাইটেক পার্ক বা উন্নয়ন প্রকল্পগুলো আশার আলো জাগালেও বাস্তবায়ন নেই। সরকারের সদিচ্ছা থাকলেও কার্যকর উদ্যোগের অভাবে সংকট কাটছে না বলে মনে করেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি। আমাদের যারা নীতি নির্ধারক আছেন, গভর্নমেন্ট লেভেলে যারা আছেন, তাদেরও চিন্তা করা দরকার যে বাংলাদেশ শুধু ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশের যে 64টা জেলা আছে তার মধ্যে রাজশাহী বিভাগ একটা বড় একটা বিভাগ, কিভাবে কি কাজ করা হয় সেদিক থেকে তো গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। অর্থনীতিবিদদের মতে রাজশাহীর অবকাঠামো উন্নয়ন ও শুধু ঢাকা কেন্দ্রিক নয়, বৈষম্য দূর করে অঞ্চল ভিত্তিক বিকেন্দ্রীকরণ এখন সময়ের দাবি। একই সঙ্গে শিল্প প্রশিক্ষণ এবং উদ্যোক্তা সহায়তা বাড়ানো ছাড়া এই পরিস্থিতি বদলাবে না বলেও মনে করেন তারা। এখানে সরকার একটা ভালো প্ল্যানিং দরকার এবং তাদের সুনজর দরকার। যদি এটা করা সম্ভব হয় তাহলে ডেফিনেটলি এই অঞ্চলের যে বেকারত্ব সমস্যা দূর হবে। শিক্ষা, শান্তি আর সম্ভাবনায় গড়া এই নগরের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলেছে দিন দিন বাড়তে থাকা বেকারত্ব। রাজশাহীর উন্নয়ন যেন শুধু সৌন্দর্য নয়, মাপা হোক কর্মে, উৎপাদনে আর ভবিষ্যৎ নির্মাণে, এমনটি প্রত্যাশা সবার। আলতাফ হুসাইন, সময় সংবাদ, রাজশাহী। বন্ধ সিরাজগঞ্জের কাটাখালী নদের উপর নির্মাণ হওয়া সেতুর কাজ, এতে চরম ভোগান্তিতে দুপাড়ের 15 গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা সহ চুক্তি বাতিল করা হয়েছে, আর কাজ শেষ করতে নেওয়া হচ্ছে উদ্যোগ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছে অমৃত সেন। 4 বছর আগে সেতু নির্মাণ শুরু হলেও দৃশ্যমান কেবল 2টি পিলার। 1.5 বছর ধরে নেই কোনো কর্মযজ্ঞ। একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে দুপারের মানুষ। সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা এলাকার কাটাখাল নদ হয়ে নতুন ভাঙ্গাবাড়ি, রানীগ্রাম, জানপুর, খোকসাবাড়ি সহ আশপাশের গ্রামের যোগাযোগ সহজ করতে 2021 সালে একটি সেতু নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। নির্মাণ কাজের দায়িত্ব পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মঈনউদ্দিনবাসী। 2.5 বছর কাজ করে 2023 সালের মাঝামাঝিতে মাত্র 2টি পিলার নির্মাণ করেই কাজ বন্ধ করে দেয় তারা। যোগাযোগের বিকল্প হিসেবে স্থানীয়রা পাশের একটি পরিত্যক্ত রেল সেতু ব্যবহার করছেন। কাজ শুরু করার পরই আবার অলরেডি কাজ বন্ধ হয়ে যায়। এলাকাবাসী চরম দুর্ভোগ হচ্ছে। ইমার্জেন্সি রোগী যদি এখানে হয়, এখান থেকে পারাপার করতে আমাদের অনেক সমস্যা। কত দূর দিয়ে চলাফেরা করতেছি, আমাদের অনেক কষ্ট হয়। এই ব্রিজটা আমাদের খুবই প্রয়োজন। অতি দ্রুত এই ব্রিজ এর কাজ সম্পূর্ণ করার জন্য আমরা এলাকাবাসী সবাই অনুরোধ জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড বলছে নির্ধারিত সময় নির্মাণ কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা সহ চুক্তি বাতিল করা হয়েছে। কাজটা শুরু হয় 2021 সালে। পরবর্তীতে ঠিকাদার কাজ শুরু করার পরে ঠিকাদারের কাজ ধীরগতি এবং কাজ বাস্তবায়ন না করার পরে ঠিকাদারের সাথে এই কাজটা চুক্তি আমাদের শেষ হয়ে যায়, মানে ক্যান্সেল, বাতিল করা হয়। কাজ দেওয়া হলে অবশিষ্ট কাজ হয়তো আমরা ঠিকাদার আলাদা ঠিকাদার নিয়োগ করে আমরা এটা শুরু করতে পারবো। কাটাখালী নদের ওপর নির্মাণাধীন 48 মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় 7,28,00,000 টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বিভাগীয় সময়ে আরেকবার শেষ সময়ে নওগাঁয় আমের জমজমাট বেচাকেনা। মনপ্রতি বেড়েছে 600 থেকে 700 টাকা পর্যন্ত। ভালো দাম পেয়ে খুশি বাগানিরা, তবে কমেছে তুলনামূলক ক্রেতার সংখ্যা। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। সড়কের দুপাশে লম্বা লাইনে আমের হাট। হরেক জাতের আম নিয়ে ক্রেতার অপেক্ষায় নওগাঁর সাপাহারের ব্যবসায়ীরা। আম্রপলি, ব্যানানা ম্যাঙ্গো, বাড়িফোর সঙ্গে যুক্ত হয়েছে ঢের সাইজের ফজলি আম। তবে সপ্তাহ ব্যবধানে এসব আমের দাম বেড়েছে মনপ্রতি ধরন অনুযায়ী 600 থেকে 700 টাকা পর্যন্ত। আম্রপলি 2800 থেকে 3500 টাকা, বাড়িফোর 1800 থেকে 2200 টাকা, কাটিমন 3500 থেকে 4000 টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝখানে আমের দাম কম ছিল, কিনে খুব সুবিধা ছিল। এখন আমের দাম হঠাৎ কেজিকে 15-20 টাকা বাড়তে হয়ে গেছে। আম কিনবে, আম কিনতে পারছি না, হঠাৎ করে দাম বাড়তে। প্রথম দিকে কিছুটা কম হলেও বর্তমানে আমের বাড়তি দরে উজ্জীবিত বাগান মালিকরা। তবে আড়তগুলোতে পর্যাপ্ত আম থাকলেও গত কদিনের চেয়ে কেজিতে অন্তত 10 টাকা দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতার সংখ্যা। যে আগে বাজার ছিল 1800-2000 টাকা দাম ছিল, সেই আমের দাম এখন হয়ে গেছে 2700-2800-3000 টাকা মতন দাম হয়ে গেছে। এখন যে দরে বিক্রি হচ্ছে বাগান মালিকেরা অনেক লাভবান হচ্ছে, আগে কিছু লস করেছে। জেলায় 23 জাতের আম বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়। মধুমাসের মিষ্টি আমে ভর সমারোহ আড়তগুলো, বাড়িফোর, ব্যানানা, কাটিমন, আম্রপলি
জেলা কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 31,000 হেক্টর জমিতে আমের বাগান থেকে 4 লাখ মেট্রিক টন আম পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। নওগাঁর আমের আড়ত থেকে এমআর রকি, সময় সংবাদ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা যমুনায় বেড়েছে ভাঙন, ঝুঁকিপূর্ণ এলাকায় নেই স্থায়ী বাঁধ, আতঙ্কে রাজশাহী অঞ্চলের নদী তীরের বাসিন্দারা, আশ্বাসে আটকে আছে সমাধান। ভরা মৌসুমেও নওগাঁয় চালের মকামে অস্থিরতা, বস্তা প্রতি বাড়তি গুনতে হচ্ছে 450 টাকা পর্যন্ত। কৃত্রিম সংকট তৈরি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং কর্মসংস্থান সংকটে ভুগছে তরুণরা, কর্মজীবন নিয়ে ভাবনায় পরিবর্তন, চাকরির বদলে বাড়ছে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন, প্রশিক্ষণ, মূলধন সহায়তা দেওয়ার পরামর্শ। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।